দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না। কি হয়েছে আপনারা বলুন না আমাকে। এই যে কুয়োটি দেখছেন, এখানে অনেক মাছ রয়েছে। আমি রোজ এদের খাবার দিতে আসি। এরা অভুক্ত থাকলে আমিও কিছু খেতে পারি না, তাই আমি এদের খাওয়াতে আসি, তারপরে আমি খাই। কিন্তু আমার কাছে খাবার যা আছে তা আজকের পরে শেষ হয়ে যাবে। আমি এদের আর কিছুই খাওয়াতে পারবো না, এরাও মরে যাবে। আরে, এই সামান্য ব্যাপারের জন্য আপনি কাঁদছেন? আমার তো হোটেল রয়েছে, অত খাবার এমনিতেই পড়ে থেকে নষ্ট হয়, তাহলে ফেলে দিতে হয়। আচ্ছা আচ্ছা, আমি না হয় ওদের খাবার নিয়ে আসবো, কেমন? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। পলাশপুরের সেই বাড়িটায় এখন আর কেউই থাকে না, কিন্তু পরিত্যক্ত কুয়োটায় মাছ খেলে বেড়ায়। রাত বাড়লেই হোটেলের ম্যানেজার শুনতে পান মেইলি গলায় গুনগুনিয়ে গানের শব্দ। কুয়োর পার ঘেঁষে দাঁড়িয়ে থাকে কে? আমাদের আজকের নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে অভিশপ্ত সেই কুয়োটা। সঞ্চারী ভট্টাচার্য প্রতিলিপি প্ল্যাটফর্মের একজন নিয়মিত কলমসি। 2019 সালে লেখালেখি শুরু করেছেন। অডিও স্টোরি প্ল্যাটফর্মে প্রকাশিত অডিও স্টোরির সংখ্যা 400-500টি, প্রকাশিত বইয়ের সংখ্যা 15টি। প্রতিলিপিতে তার পাঠক সংখ্যা 16 লক্ষেরও বেশি। আজকের এই গল্পের শ্রুতিনাট্যরূপ দিয়েছে উর্মি, শব্দগ্রহণ দেবলীনা, সম্পাদনায় ঋদ্ধি, প্রধান চরিত্রে রেবতী ও সন্দীপ। আজকের গল্প পাঠে কুন্তল। রেবতীর চরিত্রে পূজা, সন্দীপের চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে কৌশিক, অমিত, নীল, হ্যাপি, দেবজিৎ এবং বাল্মীকি। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে অভিশপ্ত সেই কুয়োটা। সময়ের সাথে সাথে অতীতের চাদরের ধুলো পড়ে যায় ঠিকই, কিন্তু অতীতের গর্ভে লুকিয়ে থাকা সত্যের সাথে মোকাবিলা করতে পারা যায় না। সে মাথাচাড়া দিয়ে ঠিকই উঠে আসে। সত্যের সাথে লড়াই করতে পারার ক্ষমতা এই পৃথিবীতে কারোরই নেই, এমনকি স্বয়ং ঈশ্বরেরও নয়। গ্রামের নাম পলাশপুর। সেখানকার এক অভিশপ্ত কুয়ো আর তাকে কেন্দ্র করেই মানুষের ভয়। এই দুই গ্রামটিকে রহস্যের বেড়াজালের মধ্যে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করে ফেলেছিল। কিন্তু এর কারণটা ঠিক কি? কথায় বলে লোভে পাপ, আর পাপে মৃত্যু। তবে কি এরকমই কোনো লোভের কারণে গ্রামটিকে এমন সর্বনাশের সম্মুখীন হতে হয়েছিল? কিন্তু কি ছিল সেই সময় সেই রহস্যময় অতীতের গর্ভে? দেখুন মোড়ল মশাই, ওই পোড়ো বাড়িটাই গ্রামের মানুষের মধ্যে ভয়ের কারণ। ওই মেয়েটি, মানে যে ওখানে থাকতো, বাড়িটা ওরই ছিল, ওটাও তো ওর হাতেই বানানো। কাজেই কোথাও না কোথাও একটা ত্রাস তো রয়েইছে। জানেন তো, মৃত্যুর পরেও নাকি বহু আত্মা শান্তি পায় না। শুনেছি মেয়েটির লাশও খুঁজে পাওয়া যায়নি, কাজেই তার সৎকারের কাজও সম্ভব হয়নি। আশা করি বুঝতেই পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। শুনেছি ওখানে কোনো এক নারীর অবয়ব দেখা গেছে, মানে আশেপাশে বন বাদারে তার উপস্থিতি টের পাওয়া যায়। রাতে কেউই ওদিকটায় যায় না। আগে যারা ওই জঙ্গলের পথ ধরে কাঠ কাটতে যেত, তারাও এখন আর ভয়েতে সেদিকে পা বাড়াতে চায় না।
আমাদের হাতে এখন একটাই উপায় রয়েছে, ওই বাড়িটাকে একেবারে ধ্বংস করে দেওয়া। আচ্ছা, আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে কেমন হয়? মোরুল সহ প্রায় সকলেই পুরোহিতের কথায় রাজি হয়ে যায়। এরপরে একদিন রাত্রে গ্রামের বেশ কয়েকজন লোকজন মিলে সিদ্ধান্ত নিল দল বেঁধে কুয়োটা দেখতে যাওয়ার। কাছাকাছি পৌঁছতে মোরুল মশাই জিজ্ঞেস করলেন, আপনারা এখানেই দাঁড়ান, আর ওই মশালটিকে আমার হাতে দিন, আমি এগিয়ে যাচ্ছি। আর গ্রামের বাদ বাকি ছেলেরা মশাল হাতে তৈরি থাকুক। আমি যদি কোনোভাবে বিপদের মুখে পড়ি তাহলে আপনারা গিয়ে আগুন দিয়ে দেবেন। কাউকে দেখতে পেলে তাকেও শেষ করে দেবেন, বুঝেছেন? মোরুলের কথায় সকলেই রাজি হয়ে যায়। তারা আরো সজাগ হয়ে দাঁড়িয়ে রইল। পা টিপে টিপে এগিয়ে এলেন মোরুল মশাই। কুয়োর খুব কাছে গিয়ে দেখলেন জায়গাটায় যেন অন্ধকার জমাট বেঁধে রয়েছে, আশেপাশে আর কিছুই নেই তেমন। হঠাৎ সরসর শব্দে তাকিয়ে দেখেন আশেপাশে থাকা লতানো গুল্মের শাখা প্রশাখাগুলো তার দিকে এগিয়ে আসছে, আর একটু এগোলেই তাকে জড়িয়ে ফেলবে। কি লতাগুলো এইভাবে আমাকে জড়িয়ে ফেলছে কেন? হ্যাঁ, মোড়ল মশাই, মোড়ল মশাই, ফেলে দিন মশালটা, পালিয়ে আসুন। ওই দেখুন সাদা ধোঁয়ার মতো কিছু একটা ধেয়ে আসছে এদিকে। পালিয়ে আসুন মোড়ল মশাই, পালিয়ে আসুন এদিকে। না না না, পালালে চলবে না, আমাকে আগুন দিতেই হবে, নইলে এই আতঙ্কের প্রহর কোনোদিনও শেষ হবে না। পালাবি? কিন্তু কিভাবে পালাবি? এখানে যে আসে সে আসে তার নিজের ইচ্ছায়, কিন্তু যায় আমার ইচ্ছায়। এত সহজে তো আমি তোদেরকে পালাতে দেব না, কিছুতেই না। এই দৃশ্য দেখে গ্রামের বাকি লোকেরা সকলেই পালাতে শুরু করলো, যে যেমন ভাবে পারল, যে যেদিকে পারল ছুটে পালাতে লাগলো। কিন্তু পুরোহিত মশাই ওই দৃশ্য দেখে সেখান থেকে সরতে পারেন না। তিনি সম্মোহিতের মতো দাঁড়িয়ে রয়েছেন, তার হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মোরল মশাই হাতখানা বাড়িয়ে দিলেন পুরোহিতের দিকে। বাঁচান, আমাকে বাঁচান, কেউ আমাকে ওই কুয়োর দিকে টেনে নিয়ে যেতে চাইছে, বাঁচান আমাকে, বাঁচান। আচ্ছন্ন ভাব কাটিয়ে পুরোহিত মশাই সেই দিকে এগোতে গিয়ে থমকে গেলেন। কুয়োর পাড়ে দাঁড়িয়ে এক নারী মূর্তি, বিবর্ণ হয়ে যাওয়া দুটো চোখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মোরল মশাইয়ের দিকে। তার মুখ থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। মোরলের শরীরটা মাটি থেকে হাতখানেক ওপরে ভাসছে, প্রচন্ড চিৎকার করছে মোরল। হঠাৎ কেউ যেন তার শরীরটা দুমড়ে মুচড়ে মাটিতে আছড়ে ফেলে দিল। এখানে আমাকে পচে গলে শেষ হতে হয়েছিল, সেদিন তো কেউ আসেনি আমাকে বাঁচাতে। আমি কাউকে পালাতে দিইনি, তোদেরকেও পালাতে দেব না, মরতে হবে তোদেরকে। এই নরকে লোকে প্রাণ দিতেই আসে, আর প্রাণটাকে নিতে আসে জানিস? সেই বিকট হাসির শব্দটা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। পুরোহিত মশাই ওই দৃশ্য দেখে ওখানেই পড়ে গেলেন, তার মুখ দিয়ে গ্যাজলা বেরোতে শুরু করলো। সেদিকে সেই নারী মূর্তি মোরলের মৃত শরীরটা নিয়ে সোজা ঝাঁপ দিয়েছে কুয়োর জলে। গ্রামের ছেলেগুলো দৌড়ে ছুটে এসে জঙ্গলের ভিতরে একটি পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল। ওই অমানুষিক হাসির মধ্যে এতখানি শক্তি ছিল যে 1000 মাইল দূর থেকেও তা কারোর পায়ে বেরিয়ে পড়িয়ে দিতে পারে। তাদের মধ্যে থেকে একজন ছেলে হাঁপাতে হাঁপাতে বলল, মোড়ল মশাই,
মোড়ল, আমি বলেছিলাম আমি যা জানেন না তা নিয়ে ছেলে খেলা করার কি দরকার। এখন দেখো এর খেসারত কে দেবে? আমরা প্রত্যেকে মরবো, প্রত্যেকে। আমি আর কোনোদিনও ওইদিকে যাব না, কোনোদিনও না। সেই দিনের পর থেকেই গোটা গ্রাম আতঙ্কে পাথর হয়ে গেল। রহস্যময় কুয়োটাকে ঘিরে শহরের মানুষের মধ্যেও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আসল রহস্য খুঁজে বের করবার উদ্দেশ্যে একজন সাংবাদিক এসে পৌঁছলেন ওই গ্রামে। কুয়ো পর্যন্ত যেতে গ্রামের কেউই রাজি হয় না। শেষে তিনি একাই যান। কিছু সময় পর গ্রামের আকাশ বাতাস কাঁপিয়ে তাঁরও চিৎকারের শব্দ ভেসে এলো ওই কুয়োর গর্ভগৃহ থেকে। তদন্ত করতে এসে পুলিশ মৃতদেহ তো দূরের কথা, শরীরের কোনো অংশই খুঁজে পায়নি। এরপর থেকে অনেকদিন পর্যন্ত বাইরের কোনো লোকই সাহস করেনি ওই গ্রামে কিংবা সেই কুয়োর আশেপাশে পা রাখতে। পলাশপুরের কুয়োর গল্প লোকের মুখে মুখে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। বিষয়টা কানে আসে সন্দীপের। সন্দীপ একজন বিরাট বড় ব্যবসায়ী। নানান জায়গায় হোটেল বানানো তার স্বপ্ন। দুর্গম জায়গাকে আরো সুন্দর করে তোলার মধ্যে এক আলাদাই আভিজাত্য আছে বলে তার বিশ্বাস। পলাশপুরের ভৌতিক জায়গাটার কথা শুনে সে তার ম্যানেজারকে বলল, বাহ, এ তো দারুণ ব্যাপার। ওই প্লটের উপরেই আমি আমার হোটেলটা তৈরি করব। ওইখানে হোটেল তৈরি হলে আমার ব্যবসাও বাড়বে, আর সেই সঙ্গে মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়টাও কেটে যাবে। আরে বাবা, ভূত বলে এই পৃথিবীতে কিছুই হয় না। ভূতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারে একটাই জিনিস, আর তা হলো টাকা। টাকার ভারে ভূত কেন, অনেকেই চাপা পড়ে যায়। আমি কিনবো ওই প্লট। আপনি ওই প্লটের ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে আসুন, আমি ওখানে গিয়েই সমস্ত জায়গাটা কিনে নেওয়ার ব্যবস্থা করব। ম্যানেজার গেলেন পলাশপুরে। আচ্ছা দাদা, এই জমিটা যদি কেউ কিনতে চায় তাহলে কি করতে হবে বলুন তো? কার সাথে যোগাযোগ করতে হবে বলতে পারেন? একজন বাইরের লোক ওই অভিশপ্ত জমি কিনতে চায়, এটা শুনে গ্রামের লোকজন সবাই ভীষণ অবাক। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, যিনি এই জায়গায় মালকিন ছিলেন তিনি মারা গেছেন বহুদিন আগে। তার স্বামী এখান থেকে অনেক দূরে চলে গেছেন, সম্ভবত তিনি বিলেতে থাকেন যতদূর আমরা জানি। তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। জমির মালিকানা বর্তমানে কারুর কাছে নেই জেনে খুব আনন্দ পেয়ে ম্যানেজার বাবু শহরে ফিরে এলেন। এসে সন্দীপের সাথে দেখা করে জানালেন, ও বাড়ির কোনো মালিকানা নেই, একজন ছিলেন, তিনিও শুনলাম দেশের বাইরেই থাকেন। আপনি নির্দ্বিধায় ওই বাড়ি দখল করে নিয়ে কাজ শুরু করতেই পারেন। যা বুঝলাম কেউই আপনাকে ওই কাজে বাধা দিতে আসবে না। দারুণ। ভুতুড়ে জায়গার তো বেশ প্লাস পয়েন্ট রয়েছে। ভেবেছিলাম কেউ না কেউ তো ওই বাড়ির উপর নিজের অধিকার দেখাতে আসবে, কিন্তু এখন দেখছি কেউই ওই বাড়ির আশেপাশেও ঘেঁষতে চাইছে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে একটা হোটেল বানানোর ব্যবস্থা করছি। যদি দেখি হোটেলটা ভালোভাবে চলছে তাহলে আগামীতেও আরও একটা হোটেল বানানোর বন্দোবস্ত করব। পরের দিনকেই সন্দীপ সমস্ত কাগজপত্র নিয়ে পলাশপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই হোটেল তৈরির কাজও শুরু হয়ে যায়। পরিত্যক্ত কটেজটি পরিণত হয় এক বিলাসবহুল হোটেলে। শুরু হয়
পর্যটকের আনাগোনা। কয়েকদিন এইভাবেই নির্বিঘ্নে কেটে যায়। একদিন রাত্রে হঠাৎ করেই প্রবল ঝড় উঠেছে। হোটেলের সকলে যে যার ঘরে চলে যাওয়ায় সন্দীপ রিসেপশনে থাকা ম্যানেজারের সাথে কথা বলতে আসে। কি ব্যাপার বলুন তো, এখানে অসময়ে এমন ঝড় উঠলো কেন? আজ্ঞিস আমি ফ্যামিলি পার্সন নই, না হলে আমিও আজকে বিপদে পড়তাম। কিন্তু আপনার তো আজকে রাতেই কলকাতা যাওয়ার কথা না? কিন্তু যা অবস্থা, তাতে করে তো মনে হয় না আপনি বেরোতে পারবেন। আপনাকে একটা কথা বলার ছিল। আচ্ছা, আপনি কি ওই কুয়োটার কাছে কোনোদিন গেছেন? ওখান থেকে মাঝে মাঝে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে, সেটা জানেন? এর আগে এরকম আওয়াজ আমি কখনো শুনিনি, বুঝলেন? এখানে এসে থেকেই শুনছি, প্রায় মাঝরাতের দিকে ওই কুয়োর পাশ থেকে একটা আওয়াজ ভেসে আসে। আসল কারণটাই তো ঠিক ধরতে পারছি না। আমি একবার ওইদিকে গিয়ে দেখি, আরে হতেও তো পারে স্থানীয় লোকজন বদমাইশি করবার চেষ্টা করছে, যাতে আপনার ব্যবসায় ক্ষতি হয়। বুঝলাম, কিন্তু এত রাতে এই ঝড় জলের মধ্যে আপনার কি ওদিকে যাওয়াটা ঠিক হবে? তার চেয়ে ভালো বিষয়টা এড়িয়ে যান। এখানকার মানুষজনের কোনো ভরসা নেই, সব অশিক্ষিত। কি করতে কি করে বসবে, তখন আমাদেরই খেসারত দিতে হবে। এখন হোটেল ভর্তি গেস্ট রয়েছে, এনাদের সামনে বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। ব্যবসাটাকে তো ভালোভাবে চালাতে হবে, তাই না? কথাগুলো বলেই সন্দীপ নিজের ঘরে চলে যায়। রাত আরো গভীর হতে ঝড়ের দাপট আরো কমল। আকাশ পরিষ্কার হওয়ার পর ম্যানেজারের কানে এলো এক মেয়েলি কণ্ঠস্বর। মনে হয় যেন কুয়োর পাশ থেকেই ভেসে আসছে। কেউ যেন গান গাইছে ওখানে। কি ব্যাপার? কে গান গাইছে? না, মানে যাই বলুন না কেন, আমাকে ব্যাপারটা জানতেই হবে। যাই যাই নিজে গিয়েই দেখে আসি। এই ভেবে ম্যানেজার হোটেল থেকে বেরিয়ে পড়লেন। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে দেখতে পেলেন এক মহিলার অবয়ব। চমকে উঠলেন তিনি। মেয়েটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। কে কে আপনি? কে আপনি? আপনি তো আপনাকে তো কোনোদিনও দেখিনি এখানে। আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি এই গ্রামের বাসিন্দা। আপনি থাকেন কোথায়? আমি এখানেই থাকি, এই কুয়োটাকে আগলে রাখি। আমি তো তার অপেক্ষায় রয়েছি যে আমাকে এখানে একলা মরতে ফেলে চলে গিয়েছিল, কিন্তু জানি না সে এখন কোথায় আছে। আর সেই থেকে কোনো পুরুষকে আমি আর বিশ্বাস করি না। এরা সাহায্যের জন্য হাত বাড়ায় ঠিকই, কিন্তু সেটা শুধু সুযোগ নেওয়ার জন্যেই। আপনি নিজেও তো এখানে সেই জন্যেই এসেছেন। না না, একেবারেই তা নয়। আমি কয়েকদিন ধরেই এখানে কারুর একটা উপস্থিতি লক্ষ্য করছিলাম, কিন্তু কে রয়েছে সেটা বুঝতে পারিনি। আজকে সাহস করে চলেই এলাম। এখানে আসবার পরেই আপনার সাথে দেখা হয়ে গেল। এখন বেশ ভালো লাগছে। আপনার কি চাই আমাকে বলুন তো, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। তাই প্রাণ প্রাণ চাই। এই কুয়োর মধ্যে যে মাছগুলো আছে, ওরা অভুক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনি কি এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন? প্রতিদিন এদের খাওয়াতে হবে, একদিনের জন্যেও কিন্তু বাদ রাখা যাবে না। বলুন, পারবেন? ম্যানেজারের মাথায় কিছুই ঢুকছে না। তিনি কেবলমাত্র ঘাড় নেড়ে সায় দিলেন। এরপর হঠাৎ করে কুয়োর ভেতর থেকে একটা গঙ্গানির শব্দ শুনতে পেলেন তিনি। উঁকি দিয়ে নিচের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। সেখানে মানুষের কঙ্কাল পড়েছিল, আর সেখান থেকে ভেসে আসছিল ওই একটু আগে শোনা গঙ্গানির শব্দ। তিনি পিছন ফিরতেই মেয়েটিকে আর দেখতে পান না। এরপর সামনের দিকে পা চালিয়ে এগিয়ে যেতে যাবেন, এমন সময় আবারও দেখা যায় সে মেয়েটিকে। মেয়েটি বলে, কুয়োর ভিতরে মাছ আছে,
যারা মাছের খাবার আনেনি তাদের খেয়ে ফেলেছে ওই মাছেরাই। কিন্তু আপনি আমাকে কথা দিয়েছেন প্রতিদিন আপনি ওদের জন্য খাবার নিয়ে আসবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব, আর আপনি যদি না আসেন তাতেও কিন্তু আপনার রেহাই নেই। আমি আপনাকে ঠিক এখানে টেনে আনব, কারণ একবার যে আমাকে কথা দিয়ে ফেলে তাকে যে আমার কথা রাখতেই হয়। এই কথাগুলো বলেই মেয়েটি হঠাৎ করেই গায়েব হয়ে যায়। ম্যানেজার বাবু ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোনো মতে হোটেলের সামনে এসে পৌঁছলেন। সেখানে পৌঁছেই এক জায়গায় দাঁড়িয়ে ভীষণ হাঁপাতে হাঁপাতে সন্দীপকে ডাকলেন তিনি। সন্দীপবাবু, ও সন্দীপবাবু। ম্যানেজারকে ওভাবে আতঙ্কিত হয়ে পড়তে দেখে সন্দীপ বেরিয়ে এলো তাড়াতাড়ি। কি হয়েছে? আপনি এত হাঁপাচ্ছেন কেন? আর চিৎকারই বা করছেন কেন? ম্যানেজার বাবু ওই কুয়োর দিকটায় হাত দেখিয়ে ইশারা করে বললেন, ওই মানে এর বেশি তিনি আর কিছুই বলতে পারলেন না। এমন সময় আবারও তার চোখ পড়ল ওই কুয়োর দিকে। তিনি তাকিয়ে দেখলেন ওই মেয়েটি তাঁর দিকেই তাকিয়ে রয়েছে। তার চোখের মনি থক থক করে জ্বলছে, তার চুলগুলো খোলা হাওয়ায় উড়ছে। আমি আর এখানে থাকবো না, কালই আমি এখান থেকে চলে যাব। এটা আপনাকে জানিয়ে গেলাম। আর একটা কথা, আপনিও বরং অন্য কাউকে খুঁজে নিন, বুঝলেন? আমি আর এখানে কাজ করতে পারবো না। ওই যে ম্যানেজার আবারও তাকালেন সেই কুয়োর দিকে, কিন্তু সেখানে তিনি আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন না। ভয়তে কাকুতি মিনতি করতে থাকলেন তিনি। একজন সুস্থ সবল লোককে ওভাবে অন্ধকারের দিকে তাকিয়ে ভয়তে জড়সড় হয়ে যেতে দেখে আঁতকে উঠল সন্দীপ। কিন্তু এর কোনো কারণ খুঁজে বের করতে পারলেন না তিনি। ম্যানেজার বাবু নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। সন্দীপ কিছুই বুঝতে পারছে না। পরের দিন সকাল। পুরো দিনটা ম্যানেজার বাবু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে বসে রইলেন। রাত্রে হঠাৎ করে ঘরের বাইরে এসে তিনি সন্দীপকে জানালেন, আমিও আজকে এখান থেকে বেরিয়ে যাব। আপনিও যদি ভালো চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবসাপত্র গুটিয়ে নিজের শহরে ফিরে যান, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বলে তিনি হোটেল থেকে চলে গেলেন। সেদিন বিকেলে কিছু লোকজনকে হোটেলের থেকে খানিকটা দূরে জড়ো হতে দেখল সন্দীপ। এ কি, ওখানে হঠাৎ করে এত লোক জড়ো হয়েছে কেন? কি ব্যাপার? সন্দীপ সেদিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু সেদিকে এগিয়ে গিয়ে যা দেখল তাতে তার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যায়। ম্যানেজারের দেহটি উপুর হয়ে পড়ে রয়েছে, তার মাথাটা রয়েছে পিঠের দিকে, অর্থাৎ মুন্ডুটিকে কেউ পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে, আর তার মুখের মধ্যে কিছু কাঁচা মাছ ঢুকিয়ে দেওয়া। এই দৃশ্য দেখে সবাই সাথে সাথে চিৎকার করে ওঠে। সন্দীপও চেঁচিয়ে ওঠে, না! পুলিশ এসে বডি শনাক্তকরণের জন্য নিয়ে যায়। ওখানে উপস্থিত সকলেই একে একে সেখান থেকে চলে যায়। সন্দীপ একটি ছেলেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়। কাছে যেতেই ছেলেটি তাকে বলে, বাবু, প্রাণে বাঁচতে চান তো এখান থেকে এক্ষুনি চলে যান। এবারে আপনার পালা। এখানে যে আসে সে আর বেঁচে ফিরে যেতে পারে না। কথা দিয়ে কথা রাখতে না পারলেই সব শেষ। আমি আবারও আপনাকে বলছি, যদি প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যান। কথাগুলো বলেই সেই ছেলেটি জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। সন্দীপ মাথায় হাত দিয়ে রাস্তার ওপরেই বসে পড়ে। এতদিন ধরে এখানে রয়েছি, তো এই জিনিস কোনোদিনও চোখে পড়েনি। এতকাল কেবল
মানুষজনের মুখেই শুনেছি, তো এখন দেখছি এসব সত্যি। কিন্তু কে রয়েছে এসবের আড়ালে কিছুই তো বুঝতে পারছি না। এখন কিভাবে তল্পা গুটিয়ে এখান থেকে চলে যাব? না না না, সেটা একেবারেই সম্ভব নয়। এরা যা বলছে বলুক, হতে পারে আমার কোনো শত্রু এই কাজটি করছে, বা গ্রামেরই কোনো লোক। আমি যখন এখানে হোটেল খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন অনেকেই এই বিষয়টা ভালো চোখে দেখেনি। তাহলে কি তাদেরই কেউ এই কাজটা করলো? আমি যদি এখন মুখ খুলতে যাই তাহলে লোকে আমাকেই সন্দেহ করবে। এমনিতেই গ্রামের দিকে হোটেল, অশিক্ষিত আর গিয়েও মূর্খদের আড্ডাখানা, সেখানে আর কি বা আশা করা যায়? যাই হয়ে যাক, আমি কোনোভাবেই এখান থেকে যাব না। না না, যাব না। ম্যানেজারের মৃত্যুর পর আরো অনেকগুলো দিন কেটে যায়। ওই ঘটনার পর থেকে বেশ কিছুদিন হোটেলে পর্যটকের ভিড় খানিকটা কম থাকলেও ধীরে ধীরে আবারও লোকজন আসতে শুরু করেছে। ম্যানেজারের মৃত্যুর বিষয়টি সকলের মন থেকেই আস্তে আস্তে মুছে যেতে শুরু করে। তারপর একদিন, সেই দিন রাত্রে সমস্ত কাজ শেষ করে সন্দীপ নিজের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎই একটা আওয়াজ পেয়ে সে ভীষণ চমকে যায়। তার হাতে থাকা টর্চ লাইটটি মাটিতে পড়ে যায়। টর্চটাও এখনই ভাঙতে হলো। যাকে কিসের যেন একটা আওয়াজ পেলাম, মনে হলো আওয়াজটা ওই দিক থেকেই যেন আসছিল। না না না, গিয়ে দেখতে হচ্ছে। সন্দীপ অন্ধকার পথ পেরিয়ে সোজা এগিয়ে যেতে লাগলো সেই কুয়োর দিকে। সামনে পড়ে থাকা লতাগুল্ম ঠেলে সরিয়ে শেষমেশ সে পৌঁছে যায় সেই কুয়োর সামনে। কই, এখানে তো কেউ নেই। এখান থেকেই তো আওয়াজটা আসছিল বলে মনে হলো। কিছুই নজরে পড়ল না সন্দীপের। সে ঘরে ফিরে আসে। পরের দিন সন্ধ্যের পর থেকে শুরু হলো ভীষণ ঝড় বৃষ্টি। এলোমেলো হাওয়ায় বৃষ্টির ছিটে এসে ঘর ভিজিয়ে দিচ্ছে। জানলাটা বন্ধ করতে গেল সন্দীপ, আর ঠিক তখনই তার চোখ পড়ল সেই কুয়োর পাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে। দূর থেকে দেখেই ওর চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। এত সুন্দরী একটি মেয়ে এত রাতে ওখানে কি করছে? ওইরকম একটি নির্জন স্থানে দাঁড়িয়েই বা রয়েছে কেন? তবে কি মেয়েটির কোনো বিপদ হয়েছে, নাকি সাহায্যের জন্য এদিক ওদিক ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে? ভাবতে ভাবতে সন্দীপ ঘরের বাইরে আসে। বারান্দা থেকে দেখল মেয়েটি তখনও সেখানেই দাঁড়িয়ে। ম্যানেজারের বলা সাবধান বাণী ওর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। কোনো দিকে না তাকিয়ে সেই কুয়োর দিকেই এগিয়ে যেতে থাকে সন্দীপ। সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পায় সেই মেয়েটি তার দিকেই তাকিয়ে মৃদু মৃদু হাসছে। এ কি, আপনি এভাবে হাসছেন কেন? আর এই ঝড় জলের রাতের মধ্যে একা একা কুয়োর পাড়ে দাঁড়িয়ে থাকতে আপনার ভয় করছে না? না তো, ভয় করে না। ভয় করবে কেন? এটাই তো আমার থাকার জায়গা। থাকার জায়গা মানে? এখানে কোথায় থাকেন আপনি? এখন ওসব কথা রাখুন তো। এই দেখুন, বৃষ্টিটাও কতটা কমে এসেছে। আপনিও এলেন আর বৃষ্টিটাও কমে গেল। কিন্তু আমাকে তো এখানে রোজই আসতে হয়। কিন্তু আজকের পরে বোধহয় আমি আর এখানে আসতে পারবো না। কথাগুলো বলতে বলতেই মেয়েটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। সন্দীপ বিষয়টি লক্ষ্য করে নিজেকে আর সামনে রাখতে পারল না। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না। কি হয়েছে আপনারা বলুন না আমাকে। এই যে কুয়োটি দেখছেন, এখানে অনেক মাছ রয়েছে। আমি রোজ এদের খাবার দিতে আসি। এরা অভুক্ত থাকলে
আমিও কিছু খেতে পারি না, তাই আমি এদের খাওয়াতে আসি, তারপরে আমি খাই। কিন্তু আমার কাছে খাবার যা আছে তা আজকের পরে শেষ হয়ে যাবে। আমি এদের আর কিছুই খাওয়াতে পারবো না, এরাও মরে যাবে। আরে এই সামান্য ব্যাপারের জন্য আপনি কাঁদছেন? আমার তো হোটেল রয়েছে, অত খাবার এমনিতেই পড়ে থেকে নষ্ট হয়, তাহলে ফেলে দিতে হয়। আচ্ছা আচ্ছা, আমি না হয় ওদের খাবার নিয়ে আসবো, কেমন? সন্দীপের মুখে এই কথা শুনেই মেয়েটার চোখ দুটো কেমন যেন চকচক করে উঠল। কিছু বুঝতে না পেরে সন্দীপ জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি এখানেই থাকেন? আপনার ব্যাপারে তো কিছুই জানা হলো না। আমার নাম রেবতী, আমি এখানেই পাশেই থাকি। আরেকদিন না হয় আপনাকে আমি আমার গল্প বলবো। আজকে তো ভোর হয়েই এলো, আমাকেও বাড়ি ফিরতে হবে। আচ্ছা, আপনি তাহলে আগামীকাল থেকে নিয়মিত এদের জন্য খাবার নিয়ে আসবেন তো? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু এই বিষয়ে কাউকেই কোনো কথা জানাতে পারবেন না। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি কাউকে জানাবো না। আমি বলেছি মানে সেই কাজটা হবেই, আপনি নিশ্চিন্ত থাকুন। আর সেই ফাঁকে আমি আপনার সঙ্গে দেখাও করে যাব, কেমন? কথাটা শেষ করেছি কি করেনি চোখের পলকে মেয়েটি ওঠাও। এখানেই তো ছিল মেয়েটা, কোথায় গেল? এমন না আবার হয় নাকি? ভাবতে ভাবতে হোটেলে ফিরে আসে সে। পরের দিন আবারও কাউকে না জানিয়ে ওই মাছগুলোর জন্য খাবার নিয়ে যায় সন্দীপ। মেয়েটি সন্দীপকে দেখেই বলে, বাহ, আপনি তো আপনার কথা রেখেছেন। তবে আপনারও পরীক্ষা হবে, আমিও দেখব আপনি কতদিন এই মাছগুলোর জন্য খাবার আনেন। সন্দীপ হাসি মুখে গুটি গুটি পায়ে কুয়োটির দিকে এগিয়ে যেতে শুরু করলো। কুয়োর কাছে যেতেই সে দেখতে পায় কিছু মানুষের হাড় কঙ্কাল সে কুয়োর ভেতর পড়ে রয়েছে। তা দেখা মাত্রই চমকে ওঠে সে। এগুলো কি? এ তো মানুষের হাড়গোড়, কঙ্কাল। আপনি তো বলেছিলেন মাছ রয়েছে। হাড়গোড়? কোথায় হাড়গোড়? কী সব বলছেন? ভালো করে দেখুন, হাড়গোড় কোথাও নেই তো। এই যে দেখুন, কত মাছ খেলা করছে কুয়োর ভিতরে। আপনি অন্ধকারের মধ্যে কি দেখেছেন? আজ বৃষ্টি হচ্ছিল তো, কিন্তু এখন তো আকাশে মেঘও নেই, চাঁদও উঠেছে। এখন তো জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছে, তাই না? ওই যে দেখুন, জলের ভিতরে মাছগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে। আবারও কুয়োরের ভেতর তাকায় সন্দীপ। হ্যাঁ, এই তো কত রকমের মাছ জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। না না, আমারই চোখের ভুল, এখানে তো কত মাছ রয়েছে। বেশ তো, আপনি বরং মাছেদের খাওয়াতে থাকুন, কেমন? আমি বরং আসি। মেয়েটাকে মুখে কিছু না বললেও নিজের চোখে দেখা বিষয়গুলোকে কিছুতেই এড়িয়ে যেতে পারল না সন্দীপ। তার মনের মধ্যে থাকা সন্দেহের মেঘটা ক্রমশ বাড়ছে। সে কিছুতেই বিষয়টা আন্দাজ করে উঠতে পারছে না। সেদিন রাতটা এইভাবে কেটে যায়। পরের দিন সকাল হতেই সন্দীপের মনে পড়ে যায় আগের রাত্রের কথা। সে মনে মনে ভাবতে থাকে, মেয়েটাকে কি অসাধারণই না দেখতে, তাই না? কি যেন বেশ নাম বলল মেয়েটি। হ্যাঁ, মনে পড়েছে, রেবতী। এই নামে এখানে কেউ থাকে কি না, কাউকে জিজ্ঞাসা করব? না না, থাক, জিজ্ঞাসা করলেই লোকজন আবার আমাকেই সন্দেহ করবে। এমনিতেই ম্যানেজার বাবুর মৃত্যু নিয়ে জল ঘোলা হয়েছে অনেক, এরপর আবার এই মেয়েটিকে ঘিরে নানান রকম জল্পনা কল্পনা শুরু হবে। না না, থাক, সে থেকে কি যে ঘটে যায় এসব এড়িয়ে যাওয়াই ভালো। আজকে তো মেয়েটি নিজের বিষয়ে আমাকে কিছু কথা বলবে বলেছে, আজকে সেই নিয়েই কথা বলবো। খন রেবতী, শুনছেন? আমি এসে গিয়েছি। কোথায় আপনি? শুনছেন? এমন সময় একটি বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ
নিজের কাঁধের কাছে অনুভব করতেই চমকে ওঠে সে। কে কে এখানে? হ্যাঁ, কে? মেরি সন্দীপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর হিমশীতল গলায় জিজ্ঞেস করে, আমি? এত ভয় পেয়ে গেলেন যে? আমাকে দেখে আপনার ভয় লাগলো বুঝি? তাহলে আগামীতে কি করবেন? মানে কি? আপনি কি বলতে চাইছেন? মানে কিছুই না। আমাকে দেখেই যদি আপনি এত ভয় পেয়ে যান, তাহলে আমার পরিচয় জানার পরে আপনার কি হবে সেটাই ভাবছি। কেন? আপনি কে? আর আপনার পরিচয় জানার সাথে সাথে কোন বিপদ আপদ ঘটবে আমার? আরে বাবা, আপনিও তো আমারই মতন, মানে সাধারণ একজন মানুষ। এমনভাবে কথাগুলো বলছেন যেন আপনি মানুষই নন, কোনো অশরীরী আত্মা। এই কথা বলতে না বলতেই একটা দমকা হাওয়া সন্দীপের শরীরকে স্পর্শ করে যায়। সে হঠাৎ দেখতে পায় মেয়েটি একেবারে মুখের সামনে। একটু আগেই তো মেয়েটি বেশ দূরে দাঁড়িয়েছিল। চোখের পলক পড়বার আগেই একজন কিভাবে এত তাড়াতাড়ি এগিয়ে আসতে পারে? সন্দীপ ভীষণ ভয় পেয়ে যায়। আপনি এত তাড়াতাড়ি আমার সামনে চলে এলেন কিভাবে? আপনি তো ওইখানে দাঁড়িয়েছিলেন। ওই দেখুন, আপনি আবারও ঘাবড়ে গেলেন। কিভাবে আসবো আবার? পায়ে হেঁটেই এলাম। আপনিও না, সত্যি আমি কি ভূত নাকি যে উড়ে উড়ে আসবো? কি হলো বলুন তো আপনার? আমার বুঝি ভূত ভাবলেন? সন্দীপ কোনো কথা বলতে পারে না। একটু চুপ করে থেকে সে জিজ্ঞেস করে, আপনি যে বলেছিলেন আজকে নিজের অতীতের বিষয়ে জানাবেন, মানে কি ঘটেছিল আপনার অতীতে? আপনি আমার কথা শুনবেন? আমি এখানে থাকতাম আমার বাবা মায়ের সাথে। তখন এখানে ইংরেজদের ঘাঁটি ছিল। আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি ইংরেজদের সাথে ব্যবসার কাজ করতেন। সে সময় ইংরেজদের সাথে ফরাসিদের যুদ্ধ চলছে ভারতের বিভিন্ন অঞ্চল দখল নিয়ে। রাস্তাঘাট আগের মতো নিরাপদ ছিল না। চুরি, ছিনতাই, ডাকাতি এসব রোজকার ঘটনা ছিল। এরই মধ্যে একদিন বাড়ি ফেরার পথে গুলি লেগে আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পরে সেই শোকে মাও কিছুদিন পরে মারা গেলেন। যুদ্ধের আগে আমার সাথে একটি ছেলের আলাপ হয়। সে ইংরেজ ছিল। বাবা মা মারা যাওয়ার পরে আমার আর নিজের বলতে কেউ রইল না। ছেলেটি তখন আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আর আমিও রাজি হয়ে যাই। আমার বিয়ে হয়ে যায় তার সাথে। এই সম্পত্তি বাবা আমার নামেই লিখে দিয়ে গিয়েছিলেন। সুখেই সংসার করছিলাম আমি। আমার না ছোট থেকেই খুব অ্যাকোরিয়ামের শখ ছিল জানেন, কিন্তু ছোট অ্যাকোরিয়াম নয়, আমার শখ ছিল বড় করে একটা অ্যাকোরিয়াম তৈরি করার। তাই এই কুয়োটি তৈরি করেছিলাম। সেখানে নানা রকমের মাছ এনে আমি রেখেছিলাম। আমি আর আমার স্বামী দুজনে মিলে এই মাছগুলোর যত্ন করতাম। কিন্তু একদিন আমার অজান্তেই ও আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়, আর তারপর সব বিক্রি করে এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য পালিয়ে যায়। আর কখনো এখানে ফিরে আসেনিও। আমারও আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই একা পড়ে থেকে থেকে শেষ হয়ে গিয়েছিলাম আমি। আর সেই থেকে এখানে একাই আছি। আপনি পরে আর বিয়ে করেননি? মানে এভাবে একা একা জীবন কাটাতে ভালো লাগতো আপনার? এখন একা একাই কি ওই মাছেদের দেখাশোনা করেন? হ্যাঁ, সেই থেকে আমি একাই এদের দেখাশোনা করছি। তবে খাবার প্রায় শেষের পথে, তাই কারো সাহায্যের আশায় ছিলাম। আর দেখুন, আপনাকেও পেয়ে গেলাম। আপনি নিয়মিত খাবার নিয়ে এলে এরা বেঁচে যাবে। আচ্ছা, আপনার ব্যাপারে তো সবটাই শুনলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। ইংরেজ আমল তো অনেক দিন আগের ব্যাপার। সেই হিসেবে এতদিনে আপনার তো বুড়ি হয়ে যাবার কথা। এটা খুব বেশি দিনের ঘটনা নয়।
তখনও এখানে ইংরেজরা ছিল। আর আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমাকে দেখে না সেটা বোঝা যায় না। আসলে বয়স তো শরীরের বাড়ে, আত্মার কি আর বয়স বাড়ে? রেবতীর মুখে কথা শুনে ঘাবড়ে যায় সন্দীপ। আত্মার বয়স বাড়ে না বলতে আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আরে না না, কিছুই না। আপনি খামোকাই এত ভাবছেন। আপনি কিন্তু আপনার কাজটা করছেন না। আমার বিষয়ে এত জেনেই বা কি হবে? আমি তো মাত্র কয়েকদিনের অতিথি। এরপরে তো আপনাকেই ওদের বাঁচিয়ে রাখতে হবে। তারপরে আপনাকেও আবার কারোর প্রতীক্ষায় থাকতে হবে যে এই কাজের দায়িত্ব নেবে। এই কিছু বুঝলেন? সন্দীপের মাথায় কিছুই ঢোকে না। ও হাঁ করে বেশ কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এমন সময় পেছন থেকে একজন লোক এসে তাকে ডাকে। স্যার, শুনছেন? আপনি কার সাথে কথা বলছেন? স্যার, আমি নবা। এদিকে তাকান স্যার। কি হলো? আপনি কার সাথে কথা বলে যাচ্ছেন সেই থেকে? সেই দূর থেকে আপনাকে ঘাড় নাড়িয়ে হাত নাড়িয়ে কথা বলতে দেখছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এখানে তো কেউ নেই। কার সাথে সেই থেকে দাঁড়িয়ে কথা বলে চলেছেন আপনি? কথাগুলো শোনার সাথে সাথেই সন্দীপ ঘাড় ঘুরিয়ে দেখল হোটেলের একজন কাজের লোক নবা তাকে ডাকতে এসেছে। তারপরেই রেবতীর দিকে ফিরতেই অবাক হয়ে যায় সে। আগের দিনের মতোই সুখের নিমিষে অদৃশ্য হয়ে গেছে মেয়েটি। ব্যাপারটায় একটু বিরক্ত হয়েই সে নবাকে বলল, মানেটা কি এসব তুমি কি বলছো? আরে বাবা, এতক্ষণ ধরে আমি একা একা কথা বলবো কেন? এই যে এখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল, তার সাথেই তো কথা বলছিলাম আমি। আর এই যে কুয়োটা, এটা দেখতে পাচ্ছ? এখানে দেখো, ভালো করে দেখো, মাছ রয়েছে এর ভেতর। যাও যাও যাও, সামনে গিয়ে দেখো ভালো করে। আপনার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। এখানে কোথাও কিছুই নেই। এতকালের পুরনো একটি কুয়োর মধ্যে জল কেন? কিছুই থাকবে না। আপনাকে বোধহয় ভূতে পেয়েছে মালিক। আমার কথা শুনুন, আপনি এখান থেকে ব্যবসাপত্র গুটিয়ে শহরে ফিরে যান। যবে থেকে আপনি এখানে এসেছেন দেখছেন তো কি হচ্ছে। একের পর এক অঘটন ঘটেই চলেছে এখানে। এরপরেও আপনি কেন যে এখানে পড়ে রয়েছেন আমি তো সেটাই আন্দাজ করতে পারছি না। আমার ভীষণ ভয় করছে। কি হচ্ছে বলুন তো? আপনারও কি ভয় ভীতি নেই? এভাবে এখানে পড়ে থাকবেন না। এখন তো আমার রীতিমতন ভয় করতে থাকে। ম্যানেজার বাবুর মতন আপনারও যদি একই। নবার কথাগুলো শুনতেই সন্দীপের পিলে চমকে যায়। ও আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। মেয়েটিকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে ওই প্রথমবার দেখল তা নয়, কিন্তু নবার কথাগুলো আর এই কুয়োর বাস্তব অবস্থাটা চোখে পড়ার সাথে সাথেই মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় যেন আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠছে। সে সোজা হোটেলের ঘরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে জোরে জোরে হাঁপাতে শুরু করলো। এসব কি হচ্ছে আমার সাথে? কালকে গ্রামের লোকগুলোকেও আমি জঙ্গলের মধ্যে মশাল হাতে এদিক ওদিক দৌড়ে বেড়াতে দেখেছি। এখানে ছোট একটা ঘটে চলেছে। আর ওই সাংবাদিককেও তো কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর ওই মেয়েটাকে নিয়ে তো আমি কোনো স্থির সিদ্ধান্তে আসতেই পারছি না। ও শুধুমাত্র রাতেই আসে কেন? সারাদিন কোথায় থাকে? আর ও যদি এই কুয়োটায় মাছ পুষেই থাকে তাহলে সেদিন নবার দেখানো কুয়োটাকে ওই রকম পচা পুরনো দেখালো কিভাবে? না না, আমি আর ওখানে যাব না। ওর সামনে দাঁড়ালেই আমার গা শিরশির করতে থাকে। মনে হতে থাকে আমি কোনো মানুষ নয়, প্রেতের সাথে দাঁড়িয়ে রয়েছি। একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি আমাকে আঁকড়ে ধরতে শুরু করে। আমি কিছুতেই ওখানে যাব না, কিছুতেই না।
বেশ কয়েকটা দিন কেটে যায়। সন্দীপ কুয়োর দিকের জানলাটাও খুলে দেখেনি এই কয়েকদিন। একদিন ও রিসেপশনে বসে কাজ করছে, এমন সময় একজন লোক এসে হাজির। ছিপছিপে চেহারার ওই লোকটিকে এর আগে কোনোদিনও সেখানে দেখেনি সে। লোকটির দিলদরিয়া আভিজাত্যে মুগ্ধ হয়ে তার সাথে কথা বলবার কৌতূহল প্রকাশ করে ফেলে সন্দীপ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এতদিন ধরে এখানে হোটেলের ব্যবসা করছি, কিন্তু এর আগে আপনাকে তো কোনোদিন এখানে আসতে দেখিনি। লোকটি চোখের থেকে চশমা সরিয়ে সন্দীপের দিকে তাকালো, তারপর বলল, আপনি আমাকে না চিনলে কি হবে, কিন্তু আমি আপনার সম্পর্কে অনেক কথাই শুনেছি। এরকম একটা শুষ্ক স্থানকে এত আভিজাত্যপূর্ণ করে তোলা, তাও আবার এত কম সময়ের মধ্যে, এটা একেবারেই কোনো সাধারণ কাজ হতে পারে না মিস্টার সন্দীপ সেন। আপনি যে অনেক পড়াশোনা জানা মানুষ সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। আর শুধু তাই তো নয়, ব্যবসার ক্ষেত্রেও আপনার মস্তিষ্ক যথেষ্ট এগিয়ে। এটা এখানে আপনার হোটেল দেখেই আমি আন্দাজ করতে পারছি। আমি এত দূর থেকে আপনার কাছে ছুটে এসেছি কারণ আমিও আপনার সাথে ব্যবসা করতে চাই। তবে প্রথমেই যে আমি আপনার সাথে ব্যবসায় নেমে যাব এমনটা নয়। আমি প্রথমে আপনাকে কিছু টাকা দিতে চাই। এক কথায় বলতে পারেন আমি লগ্নি করতে চাই। লগ্নির টাকা হিসাবে আপনি এই টাকাটা গ্রহণ করুন এবং তারপরে আপনার ব্যবসাকে আরও বড় করে তুলুন। এই হোটেলটা যেরকম চলছে চলুক, আমি আপনাকে যা টাকা দিচ্ছি তাতে আপনি আরও মস্ত বড় একটা হোটেল খুলে নিতে পারবেন। ওই হোটেলটা আপনি যদি ভালোভাবে চালাতে পারেন, তারপর সেখান থেকে প্রাপ্য মূলধনের বেশ কিছুটা অংশ না হয় আমাকে দিয়ে দেবেন। ধরে নিন এই লগ্নির টাকাটাকে আমি আপনার হোটেল ব্যবসায় খাটাতে চাই। তারপরে যদি আমার মনে হয় তখন আমরা পার্টনারশিপে না হয় এই হোটেলের ব্যবসায় কাজ করব। বলুন, এই শর্তে কি আপনি রাজি? সন্দীপ লোকটার কথাগুলি শোনার পরে আর না করতে পারল না। দেখুন, একজন ব্যবসায়ী তো এটাই চায় যে তার ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠুক। সে চায় আরও এগিয়ে যেতে, যাতে আগামীতে সে আরও উঁচুতে পৌঁছতে পারে। আমি তো গোটা দেশে আমার হোটেল ব্যবসা চালাবো বলেই এই গ্রাম থেকে পথ চলা শুরু করেছিলাম, কিন্তু এখানকার কিছু মানুষের চক্রান্ত এবং রহস্যময় অতীতের কারণে আমার কাজটা অনেকটাই আটকে গেছে। তবে আপনি যখন এত বড় একটা ডিল আমার সাথে ফাইনাল করতে এসেছেন, তখন আমি আর আপনাকে ফিরিয়ে দিতে চাইছি না। কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম জেনে বা আপনার কোনো লাভ নেই। আমি নিজের পরিচয় একটু গোপন রাখতেই পছন্দ করি। তবে আমি কিন্তু কোনো ফ্রড নই। হ্যাঁ, আবার ভাববেন না এই টাকাগুলো আমি চুরি করে নিয়ে এসে আপনার কাছে গচ্ছিত রাখবার চেষ্টা করছি। তবে এক্ষুনি আমি আমার পরিচয় আপনাকে জানাতে চাই না। কিছুদিন যাক না, তারপরে আপনি ঠিকই আমার পরিচয় জানতে পারবেন। তবে একটাই কথা, এই টাকাগুলোকে কোনো ভালো কাজে ব্যবহার করবেন, কেমন? অর্থাৎ আপনার ব্যবসার কাজে বিনিয়োগ করবেন, বুঝলেন? আপনার ব্যবসা ভালো চলছে কিনা সেই খবর আমি ঠিকই পেয়ে যাব। সেই নিয়ে আপনাকে একদম দুশ্চিন্তা করতে হবে না মিস্টার সেন। আপনি কেবল আপনার কাজ করে যান, আর বাকিটা আমার উপর ছেড়ে দিন, কেমন? কথাগুলো বলে টাকাটা রেখেই সেই লোকটা চলে যায়। সন্দীপও সিদ্ধান্ত নিয়ে ফেলল সে হোটেল ব্যবসাতেই ওই টাকাগুলো বিনিয়োগ করবে। এই হোটেলটা যেমন চলছে চলুক, এটা তো মোটামুটি দাঁড়িয়েই গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে লোকজন তেমন আসবে না, এখন তো দেখছি এখানে দিন দিন লোক ক্রমশ বেড়েই চলেছে।
আমি বরং একটা কাজ করি, এই হোটেলের পাশেই আর একটা হোটেল তৈরি করার ব্যবস্থা করি। লোকটা যেই হোক, সেই নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে কীভাবে নিজের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখাই ভালো। কাল থেকে লেগে পড়তে হবে। কাজ করতে তো অনেক লোকজনের প্রয়োজন হবে। নবাকে দিয়ে খবর পাঠাতে হবে গ্রামে। এরা এসে নতুন করে হাত লাগাতে চাইবে কিনা সেটাও একটা প্রশ্ন। গ্রামের মধ্যেই কেবল ভূত প্রেত নিয়ে অহেতুক আতঙ্ক তৈরি হয়, শহরে এসব ঝামেলাই নেই। যাই হোক, আমি আমার কাজ কোনো মতেই আটকে থাকতে দেব না। সন্দীপ আরও একটি হোটেল তৈরি করবার কাজে পুরো দমে লেগে পড়ল। এসব কিছুর মধ্যে রেবতীর কথা একেবারেই ভুলে যায় সে। এমনকি ওর বলা কথাগুলো আর মনে নেই সন্দীপের। রেবতী তাকে লোভ না করবার পরামর্শ দিয়েছিল। সবকিছু ভুলে গিয়ে কেবলমাত্র নিজের স্বার্থের কথা ভাবতে শুরু করে সন্দীপ। হঠাৎ একদিন রেবতীর কথা ভীষণ রকম মনে পড়ে ওর। সে ভাবতে থাকে, অনেকদিন কেটে গেল, রেবতীকে তো দেখি না। আমি সেদিনকে ওরকমটা না করলেই বোধহয় পারতাম। ও আমাকে বলেছিল যে আগামীতে আমার হোটেল ব্যবসার ক্ষেত্রে আরও উন্নতি হবে। হতেও তো পারে ওর কথাতেই হয়তো আমার উন্নতি হলো। কে কীভাবে কখন আমাদের পাশে এসে দাঁড়ায় তা কি বলা যায়। মানুষের আশীর্বাদের মধ্যে অনেক ক্ষমতা থাকে। মেয়েটিকে ঘিরে আমার মনের মধ্যে নানা আশঙ্কা তৈরি হয়েছিল ঠিকই, তবে এখন জানি না কেন মেয়েটিকে বারবার দেখতে ইচ্ছে করছে। তাকে ধন্যবাদ জানাতে মন চাইছে। না, একটা কাজ করি, আজকে রাতেই বরং একবার রেবতীর সাথে দেখা করে আসি। অবশ্য জানিও না আর ওখানে আসে কিনা। এই কুয়োটাকে নিয়েও তো আমার মধ্যে একটা মস্ত বড় প্রশ্ন তৈরি হয়েছে। রেবতী বলেছিল ওখানে নাকি মাছ আছে। আমি নিজের চোখেও তো সেদিন মাছগুলোকে দেখেছিলাম, কিন্তু নবা যখন আমাকে কুয়োটা দেখালো ওই তখন তো ওখানে কিছু দেখতে পেলাম না। কি যে হচ্ছে কিছুই তো আন্দাজ করতে পারছি না। তবে আমাকে ওখানে যেতেই হবে, গিয়ে ব্যাপারটা দেখে আসতে হবে। সত্যিটা যেটাই হোক এবার সেটা জানা দরকার। প্রথমে রেবতী, তারপর এই অজ্ঞাত পরিচয় লোকটা। একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে আমার জীবনে। আমি সবটাই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যেন আমার জীবনটা আর নেই, অন্য কেউ পরিচালনা করছে। ওই যেন কারোর হাতের পুতুলে পরিণত হয়েছি। নিজেকে আমি কিছুতেই এই দ্বন্দ্বের মধ্যে রাখতে চাই না। না না না, যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তাই সত্যিটা জানা খুব দরকার। এই লোকটার সাথে রেবতীর নিশ্চয়ই কোনো না কোনো একটা যোগসূত্র আছে, সেটা আমাকে জানতে হবে। জানতে হবেই। সেদিন গভীর রাতে সন্দীপ আবার ওই কোর্টের দিকে যেতে শুরু করল। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, ঠিক সেই দিনের মতো যেদিন রেবতীর সাথে ওর শেষবারের মতো দেখা হয়েছিল। মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। যেন রেবতী কোনো মানুষ নয়। যখনই আমি তাকে খুঁজে বার করার চেষ্টা করি সেদিনে আবহাওয়া যেন কেমনভাবে একটা জানান দিয়ে যায় যে আমি ভুল পথে এগোচ্ছি। বিষয়টি আমাকে অনেকদিন থেকেই কুড়ে কুড়ে খাচ্ছে। সে যাই হোক, যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন, আমি আজকে আসল সত্যিটা জেনেই ছাড়ব। অনেক মাস পর আবারও সেই কোর্টার কাছে এসে উপস্থিত হয় সন্দীপ। এরপর সে রেবতীকে ডাকতে শুরু করে। রেবতী, কোথায় আপনি? রেবতী! এমন সময় একটা দমকা হাওয়া সন্দীপের শরীরকে স্পর্শ করে যায়। এই যে আমি এখানে। আপনি এতদিন বাদে এখানে এসেছেন যে? আমাকে দেওয়া কথা ভুলে গেছেন তো আপনি? আপনিও বাকি পুরুষ মানুষদের মতন কেবল আমাকে দেখতেই এখানে আসতেন, তাই না? আপনিও বাকিদের মতোই। আমার কথা রাখতে এখানে কেউ আসে না।
আমি আপনাকে কতবার করে বলেছিলাম এই অভুক্ত মাছেদের কথা, কিন্তু আপনি আমার কথা রাখেননি। ওরা না খেতে পেয়ে মারা গিয়েছে। এবার তো আপনাকে মাসুল দিতেই হবে সন্দীপ বাবু। প্রাণের বিনিময় তো প্রাণই হয়, তাই না? সন্দীপ দেখল রেবতীর শরীর মাটি থেকে ইঞ্চিখানেক ওপরে হাওয়ায় ভাসছে। তার এলোমেলো চুল দমকা হাওয়ায় ক্রমাগত উড়ছে, মুখ থেকে ঝরে পড়ছে রক্ত। চোখের মনি নেই, তার পরিবর্তে সেখানে সৃষ্টি হয়েছে গোলাকার দুটি গর্ত, আর সেই গর্তের মধ্যে দিয়েই এক লাল বর্ণের আভা বেরিয়ে আসছে। সেই দৃশ্য দেখার সাথে সাথেই সন্দীপের সারা শরীর ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমি যা দেখছি সবটাই আমার মনের ভুল, ভ্রান্ত ধারণা। না না না, এটা 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 কিছুতেই হতে পারে না। মেয়েটি আরো জোরে জোরে সশব্দে হাসতে শুরু করলো। সবকিছুই সত্যি। আমি সেই মেয়ে যে অনেক কাল আগে এখানে এই কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করেছিল। আর এই যে মাছগুলো, এসব আমারই মাছ। আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গিয়েছিল, আর আমি এই শোক সহ্য করতে না পেরে এর কুয়োর মধ্যে পড়েই আমি আত্মহত্যা করি। গ্রামের লোকেরা সবটাই জানতো, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি সেদিন। তারপর থেকে আমার বিদেহী আত্মা এখানেই ঘুরে বেড়ায়। এখানে যেই আসে তাকেই আমি মাছেদের জন্য খাবার নিয়ে আসতে বলি, কিন্তু তারা যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে আমি তাদের সাথে কি করি জানিস? ওই যে তোর ম্যানেজারটার যে হাল করেছিলাম, ঠিক সেই রকম সবাইকে আমি ওভাবেই মেরে ফেলেছি। কি হলো, কি ভাবছিস? তোকে পরীক্ষা করার জন্যে আমি ওই লোকটির বেশ ধরে তোর কাছে গেছিলাম, তোকে টাকার লোভ দেখাতে। তোকে আমি বলেছিলাম তো লোভ না করতে, কিন্তু তুই টাকা দেখে নিজের স্বার্থের জন্য আমার কথাই ভুলে গেলি। বাকিদের মতন ওই লোভী কুকুরগুলোর মতো নিজের টাকাটা নিয়ে নিজের উন্নতির কাজে লাগালি। তা আজকে হঠাৎ তোর মন কেন কেঁদে উঠেছে আমার জন্য, আমার শরীরটাকে ভোগ করার জন্য না? হ্যাঁ, কি ভেবেছিলি তুই আমি কিচ্ছু বুঝতে পারবো না? তোকে আমি শেষ করব, তারপর মুক্তি ঘটবে আমার। এখন থেকে এই মাছগুলোর দায়িত্ব তোর। তোকে আমারই মতো এখানে আটকে থাকতে হবে ততদিন, যতদিন না আবার কেউ এসে ওই মাছগুলোকে খাওয়ানোর দায়িত্ব নেয়, বুঝেছিস? কথাগুলো বলতে বলতেই দ্রুত গতিতে এগিয়ে এলো রেবতী, আর তারপরেই অতর্কিতে এক ধাক্কায় সন্দীপকে সেই কুয়োর জলে ফেলে দিল। সন্দীপ বোধহয় ভয়ে চোখ বুজে ফেলেছিল। এখন চোখ খুলে নিজেকে কুয়োর ঠিক পাশেই আবিষ্কার করল। ও সম্পূর্ণ ভিজে গেছে। উঠে দাঁড়িয়ে দেখতে পেল হোটেলের সামনে বেশ কিছু লোক এসে ভিড় করেছে। অনেক গ্রামবাসীও সেখানে এসেছে। কি আমি বেঁচে আছি? তবে ঠিকই বুঝেছিলাম, এসবই আমার মনের ভীতি। বৃষ্টিতে বোধহয় আমার জামাটা ভিজে গেছে, কিন্তু হোটেলের সামনে অত লোকজন জড়ো হয়েছে কেন? কি আছে সেখানে? গিয়ে দেখি তো। সন্দীপ হোটেলের দিকে এগিয়ে যেতে লাগলো। সে দেখতে পেল একটি মৃতদেহকে ঘিরে রয়েছে সকলে। পুলিশ এসেছে। মৃতদেহটি জল খেয়ে একেবারে ফুলে ফেঁপে একাকার। অনেক দিনের মরা, ভীষণ একটা পচা দুর্গন্ধ বেরিয়ে আসছে। আর মৃতদেহটির মুখের মধ্যে ঢুকে রয়েছে
অনেকগুলি কাঁচা মাছ। মৃতদেহের মুখের দিকে তাকানোর সাথে সাথেই চমকে ওঠে সন্দীপ। সেই সেই মৃতদেহটা আর কারো নয়, তার নিজেরই। সে বিশ্বাস করতে পারে না তারই মৃতদেহ ওইভাবে পড়ে রয়েছে, আর সেই কারণেই জড়ো হয়েছে আশেপাশে এত লোকজন। নিজেকে ওই অবস্থায় খুঁজে পেয়ে ভাষা হারিয়ে ফেলে সন্দীপ। রেবতীর বলা সব কথা চোখের সামনে সত্যি হতে দেখে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে। চিৎকার করে সকলের কাছে যেতে থাকে সে। আরে আমি আমি এখানে, এই দেখো আমি আমি বেঁচে আছি, আমি এখানে, আমি এখানে, আরে বাবা আমি বেঁচে আছি। কিন্তু কেউই তাকে দেখতে পায় না। তার এই চিৎকার, এত কথা কিছুই শুনতে পায় না। প্রবল স্বরে ডাকতে ডাকতে একসময় হতাশ হয়ে যায় সন্দীপ। তারপর চোখের জল ফেলতে ফেলতে সেই কুয়োর সামনে এসে দাঁড়ায়। কয়েক মাস কেটে গিয়েছে। হোটেল দুটোই বন্ধ হয়ে রয়েছে এখন। একটা লোক সাইকেল চালিয়ে কুয়োর পাশে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় কুয়োতে ঢিল ফেলার শব্দ। আওয়াজটা কানে আসতেই সে কুয়োর সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। কুয়োর ভেতরে ঝুঁকতেই পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। আমি সন্দীপ, আমার সাহায্যের প্রয়োজন। এখানে মাছগুলোকে খাওয়াতে হবে। আমার কাছে যেটুকু খাবার ছিল সেটা প্রায় শেষ। আজকের পরে আর হবে না। আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন? লোকটি সন্দীপের দিকে ফিরতেই সন্দীপের চোখের মণি দুটি জল জল করে উঠল। শেষ হলো আমাদের আজকের গল্প, অভিশপ্ত সেই কুয়োটা। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ জানান আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আজ আসি, আবারও দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।